যে ছেলেটি দ্বিধাগ্রস্ততা এবং তার ব্যবসা বাণিজ্যে নানান রকম সংকট চলছিল, এর ভিতরে বের হলো এবং বের হওয়ার পর ফার্ম গেটে যাবার পর সে একটি স্ক্রু, মোটা লোহার স্ক্রু মাথা পড়ে মারা গেল। নিয়তি অদৃষ্ট মৃত্যু যেখানে লেখা থাকে সেখানেই এই যে আমাদের চিরাচরিত যে প্রক্রিয়া জীবন মৃত্যুর, সেখানে আমাদের কোনো হাত নেই, কিন্তু তারপরও কিছু কিছু মৃত্যু এবং কিছু কিছু প্রশ্ন রেখে যাওয়া জীবনে আপনি প্রশ্ন করতে পারেন যে এই অব্যবস্থাপনা বা এই যে একে অপরকে দোষ দিয়ে নানানভাবে একটা মকারি করা, ধরেন স্টেটমেন্টটা এভাবে না দিলেও হতো যে এখনই ঘোষণা করে দিলাম যে 5 লাখ টাকা, যেটা নিয়ে ট্রল হচ্ছে সারাদিন যে একটা জীবনের মূল্য কি 5 লক্ষ টাকা হতে পারে কিনা। পুলিশ মহোদয় যাকে মারলেন, যেই বাবাকে মারলেন, তার সন্তানকে যে আটকে ওঠা কান্না, এই কান্না কার বুকে লাগে নাই বলেন? সবার বুকে কিন্তু লেগেছে। আমাদের সামাজিক একটা স্খলন তৈরি হয়েছে। কিছুদিন আগে বাংলাদেশে এক ব্লগার এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ ঘোরা একটা ছেলে তার ভিডিওতে বলছে যে পৃথিবীতে আপনি বাংলাদেশের মতো অসভ্য এবং নিয়ম নীতি মানার বাইরে যে থাকতে হয়, এটা আপনি বাংলাদেশের মতো এই জায়গায় পাবেন না, যেখানে একজন শাক বিক্রেতা থেকে শুরু করে একজন ইঞ্জিনিয়ার পর্যন্ত দুর্নীতি করে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাদাসিধে কথায়। মনটা বিমর্ষ হতে হতে যখন এটা নিয়মিত হয়ে যাবে না, তখন দেখবেন যে জীবনের অভ্যেসগুলো বদলে যায়, ভাবনাগুলো বদলে যায়, সৃজনশীলতার আঘাত করে। ধরেন আপনি প্রতিনিয়ত বিভিন্ন প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক, সামাজিক, অসামাজিক নানান রকম খবর পাচ্ছেন, যে খবরগুলো আপনাকে স্বস্তি দিচ্ছে না। ধরা যাক, যে ছেলেটি দ্বিধাগ্রস্ততা এবং তার ব্যবসা বাণিজ্যে নানান রকম সংকট চলছিল, এর ভিতরে বের হলো এবং বের হওয়ার পর ফার্ম গেটে যাবার পর সে একটি স্ক্রু, মোটা লোহার স্ক্রু মাথা পড়ে মারা গেল। নিয়তি অদৃষ্ট মৃত্যু যেখানে লেখা থাকে সেখানেই এই যে আমাদের চিরাচরিত যে প্রক্রিয়া জীবন মৃত্যুর, সেখানে আমাদের কোনো হাত নেই, কিন্তু তারপরও কিছু কিছু মৃত্যু এবং কিছু কিছু প্রশ্ন রেখে যাওয়া জীবনে আপনি প্রশ্ন করতে পারেন যে এই অব্যবস্থা বা এই যে একে অপরকে দোষ দিয়ে নানানভাবে একটা মকারি করা, ধরেন স্টেটমেন্টটা এভাবে না দিলেও হতো যে এখনই ঘোষণা করে দিলাম যে 5 লাখ টাকা, যেটা নিয়ে ট্রল হচ্ছে সারাদিন যে একটা জীবনের মূল্য কি 5 লক্ষ টাকা হতে পারে কিনা। সেটা নিয়ে আবার অনেক পলিটিক্যাল অ্যানালিস্ট, আমার প্রিয় ভাইরা আবার লিখছেন যে এর আগে সরকারি বিভিন্ন ভ্রমণে কত কি খরচ গিয়েছে। আমাদের মৃত্যুর জীবন যখন চলে যায়, তখন আমাদের এই জীবনে আসলে তেমন কোনো মূল্য নাই। এমনিতেও তো ধরেন প্রাসঙ্গিক অর্থে কোনো মূল্য থাকে না, কালকেও মারা যেতে পারি, 1 ঘন্টা পরেও মারা যেতে পারি, কিন্তু এই যে অবদমন, এই যে অপমান, এই যে মকারি, এইগুলো প্রচন্ড পরিমাণে আঘাত দেয়। আপনি অস্থির হয়ে যাবেন। যেমন অস্থির হয়ে যাওয়া ছিল জাস্ট 2 দিন আগে, যেগুলো আমরা একটা দুঃখের, একটা শোকের, একটা অনুতাপের খবরের পিঠে আর একটা ভুলে যেতে থাকি। পুলিশ মহোদয় যাকে মারলেন, যেই বাবাকে মারলেন, তার সন্তানকে যে আটকে ওঠা কান্না, এই কান্না কার বুকে লাগে নাই বলেন? সবার বুকে কিন্তু লেগেছে। আমাদের সামাজিক একটা স্খলন তৈরি হয়েছে। কিছুদিন আগে বাংলাদেশে এক ব্লগার এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ ঘোরা একটা ছেলে তার ভিডিওতে বলছে যে পৃথিবীতে আপনি বাংলাদেশের মতো অসভ্য এবং নিয়ম নীতি মানার বাইরে যে থাকতে হয়, এটা আপনি বাংলাদেশের মতো এই জায়গায় পাবেন না, যেখানে একজন শাক বিক্রেতা থেকে শুরু করে একজন ইঞ্জিনিয়ার পর্যন্ত দুর্নীতি করে। এখন গরিব বলে গরিবরা কি দুর্নীতি করে না? গরিবরাও দুর্নীতি করে। আমাদের যে মেধার যে পতন হয়েছে, আমাদের যে নিজস্ব চিন্তা চেতনার জায়গা যে গ্রাস করে ফেলেছে, এইটা আপনি আপনি একটু বাইরে যান, আপনি যদি 5টা দেশে অন্তত ঘোরেন, আপনি খুব বেশি উন্নত দেশেও ঘুরতে হবে না, আপনি মিডিওকার, এখন পাসপোর্ট অনুযায়ী আমাদের দেশের অবস্থান মাপলে আবার মুশকিল হয়ে যায়, কিন্তু মিডিওকার 5টা দেশে আপনি ঘুরবেন, আপনি আপনার লাইফস্টাইল, আপনার জীবন চেতনা, আপনি কত নিম্ন স্তরে, বাংলাদেশের মানুষ যে কার্টিসি কতভাবে ভুলুণ্ঠিত করে, এটা আপনি হাড়ে হাড়ে বুঝবেন। এর জন্য বেসিক আমি বলছি না যে না, বাংলাদেশ থেকে বেরিয়ে বাইরে সেগুলো খুব বলা যায় না, সেজন্য না। বাংলাদেশ আমার, আপনার, সকলের, এই সারা বিশ্বের সকল বাংলাদেশিদের বাংলাদেশ। কিন্তু ওই যে বললাম যে স্খলনটা যখন শুরু হয়ে যায় না, যখন আপনি দেখবেন নীতি নৈতিকতা, আপনি যখন পাশের চেয়ারটা একটা দুর্নীতিবাজকে সভাপতি বানাবেন কোনো অনুষ্ঠানে, এবং সে যখন লাইন কপচাবে যে সমাজে এটা করা যাবে না, ওইটা করলে এটা হবে, মিথ্যের বুলি যখন আওড়াবে, তখন সামনে বসা একজন বাবা তার সন্তান
বসে যখন দেখবে তখন বুঝবে যে এই লোকটা তো অনৈতিক, শুধু অনৈতিক হলে এত বড় হওয়া যায়, সুতরাং আমিও এরকম অনৈতিক হব। একটা সময় একটা প্রসেস ছিল যে ইঞ্জিনিয়ার মানেই তার দেখবেন যে বাড়ি গাড়ি শান শৌকত, তার বেতনের সাথে কিন্তু কখনো অনেক ইঞ্জিনিয়ারদের আপনি মিলাইতে, অর্থাৎ তারা কন্ট্রাক্টরি নানান রকম প্রসেসের ভিতর দিয়ে যায় এবং প্রসেস কাস্টম অফিসার মানে একটা বিশাল অঙ্কের তার বাড়ি গাড়ি থাকবে। তো এই বিষয়গুলো যে আমাদের স্খলন হয়ে গেছে, এটা বের করতে আমাদের সময় লাগবে, কিন্তু বের তো করতে হবে। এসব কথা বললে আবার ডিভিশন করে ফেলে, আচ্ছা আপনি কোন দলের, আপনি কি লাল বদর না কালো বদর ইত্যাদি নানান রকম বিভাগে কিন্তু আপনি ভেঙে ফেলেন, মানে অর্থাৎ আমার কথার ফোকাসটাকে সরিয়ে একটা রাজনৈতিক ব্র্যাকেট বন্দি করার চেষ্টা করেন। আমি কিছুদিন আগে একটা লেখা লিখলাম যে নদী আসলে বয়ে গেছে 50 বছরেরও বেশি সময় ধরে, দুই পাশ, ক্ষমতার এক পাশ, ক্ষমতাহীনদের এক পাশ। ক্ষমতা থেকে সরে আসলে ওই পাশে যখন বলে যে ভালো হয়েছে, পুড়ে যাক, শেষ হয়ে যাক, এই যে মজা নেয়া, অর্থাৎ আমরা কোনো পর্যায়ে আমরা এক বিন্দুতে হইতে পারি নাই। এই স্খলনের দায় কোনো দলকে আমি ব্যতি রাখবো, কিন্তু তাই বলে আমি কি আমার দেশের সুন্দর একটা চেহারা, সুন্দর একটা ছবি দেখবো না, দেখতে পাবো না? দেখা তো উচিত। দেখেন, আমি সাংস্কৃতিক জগতে একটা কাজ করি, আমাকে খুব বেশি মানুষজন চেনে বলে আমি বিশ্বাস করি না, আমি খুব বেশি জনপ্রিয় না, কিন্তু তারপরও গত পরশুদিন আমি একটা জায়গা থেকে আসছিলাম এবং একজন ভিডিও করে পাঠালেন যে এক ভাই, তিনি ডালাসে থাকেন এবং সেই ভাইটির স্ত্রীর একটা বড় একটা অপারেশন হবে, সে আমার অনুষ্ঠানগুলো দেখে এবং এই সাদাসিধে কথা সহ অন্যান্য অনেক কথাগুলো দেখে। তো ভিডিওগ্রামে যে পেইড ভার্সনে ভিডিও চাওয়া যায় এটা আমি জানতাম না, মানে অটো যেহেতু হয়ে গেছে ভিডিওগ্রাম, এটা ফেসবুকে নতুন চালু হয়েছে, সেখানে একটা নোট লিখেছে এটা যে সার্জারি হবে, তাই আমি চাচ্ছি যে ওকে নানানভাবে খুশি করতে, আপনার ভিডিওগুলো দেখে আমার স্ত্রীকে উইশ করে যদি একটা ভিডিও পাঠাতেন। আমার মনে হলো যে আমার জীবনে কোনো প্রাপ্তি, সেরা প্রাপ্তি যদি থেকে থাকে এইটুকু লাইন পাওয়া। আমি ট্রানজিটে ছিলাম আটলান্টায়, সারা রাত জার্নি করে আমার খুবই বমিটিং লাগছিল, একটু মুখ হাত ধুয়ে আমি বললাম যে এখনই পাঠাতে হবে, কারণ এখন না পাঠালে হয়তো আর কয়েক ঘন্টা পরে সার্জারিতে ঢুকে যাবে। তো আমি পাঠালাম। ভীষণ খুশি হয়েছেন সেই মহিলা, আমি চিনি না জানি না। এই যে মানুষের ভেতরে ভালো কাজের যে, আমি জানি না কতটুকু ভালো কাজ করি আমি বা কতটুকু রুচিশীল কাজ করি, মান সম্পন্ন কাজ করি সেটা জানি, কিন্তু করার যে চেষ্টা, আপ্রাণ চেষ্টা, যে আচ্ছা 4 টাকা কম পাই, একটু না খেয়ে থাকবো, বা লোভের জায়গাটা হয়তো একটু স্খলন করে, নিজের মানসিক স্খলন করে আমি কোনো লোভের বশবর্তী যেন না হই, এই যে চেষ্টাটা ভাই আমি করার চেষ্টা করি। অন্তত আমি সহি মানুষ না, আমার প্রচুর ভুলভাল আছে জীবনে, কিন্তু ওই যে ওই মানুষটার যে চাওয়াটা, এই চাওয়াটুকু পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। সুতরাং মানুষের চাহিদা কতটুকু লাগে, আমরা 300, 350, 1000 কোটি টাকার এত লোভ দেখছি। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, নানান পলিটিক্যাল পার্সন, ইভেন মানে শিক্ষক, কোন পেশায় নাই, সব পেশায় আছে, সাংবাদিক, মানে সবখানে। তো এই স্খলন থেকে আমরা কবে বেরোবো বলেন, কবে বেরোবো বলেন? এগুলো বলতে বলতে না আমার মনে হয় যে ক্লান্ত লাগে মাঝে মাঝে। এখন আমরা প্রচুর বলতে চাই, প্রচুর মোটিভেশন দেখবেন, প্রচুর পলিটিক্যাল অ্যানালিস্ট দেখবেন, মানে ভুলভাল পরিসংখ্যান দিয়ে যাচ্ছে টকশোতে, তাদের কোনো স্টাডি নাই, কিন্তু ভুলভাল ধমক দিয়ে যাচ্ছে। দুইটা লাভ আছে এখানে, যে ভুলভাল, এখানে সামনের দর্শকরা হয়তো প্রতিবাদ করছে না, উপস্থাপক ওই ইনস্ট্যান্টলি বুঝতে পারছেন না বলে যাচ্ছে, আর যদি বুঝতে পারে তাহলে এটা ভাইরাল হয়ে যাবে, সুতরাং সে ভাইরাল হওয়াটাও লাভ। ভাইরাল প্রসঙ্গে যেহেতু আসলো, যে দেখেন আমরা একটা গ্লোবাল অন্য এরিনা তৈরি করে ফেলেছি। আমাদের তারকা, যদি বলি যে ইনফ্লুয়েন্সার, হিরো আলম, বারিশা হক, তনি, আরো অনেকে নাম পাবেন, এগুলো কোন ক্যাটাগরির? আমি কোনো রেসিজম করছি না, আমি একেবারে মানে আমি জানতে চাচ্ছি যে একজন শিক্ষাবিদ, একজন ভালো আঁকিয়ে, একজন ভালো শিল্পী, একজন ভালো ক্লাসিক সিঙ্গার, একজন খুব দারুণ স্থাপত্যশীল, যার মানে স্থাপত্যকর্ম দারুণ কাজ করেছে, একদম খুব দারুণ লেখক, কই এদের আমরা ভাইরাল হতে দেখছি না কেন? এদের নিয়ে আমরা কেন হচ্ছে না? আমরা রুচির জায়গায় দেখেন, রুচির দুর্ভিক্ষ নিয়ে একজন মানে খুব দারুণ একটা লেখা লিখেছেন, এটা অনেকে শেয়ার করেছেন, আমি সেখান থেকে একটু তার প্রতি কৃতজ্ঞতা নিয়ে আমি এটা বলে আজকে সাদাসিধে কথা শেষ করি। দেখেন, লিখেছেন যে কাভার ইনলে দেখলে যে আমরা 90s যারা বেড়ে উঠেছি, 90s দেখেন একটা সিডি কাভারগুলো আপনি দেখেন হাত নিয়ে, কি নান্দনিকতা, কি আর্টিস্টিক, গানের কথাগুলো কি আর্টিস্টিক, প্রত্যেক নাটকের শিরোনামগুলো কত নান্দনিক, বহুব্রীহি, কোথাও কে নেই, সেদিন দুজনে, রূপনগর, কত কি, তাই না? এখন কি নাম? এবং এই স্খলনগুলো কিভাবে তৈরি হল, আমরা কিভাবে এতটা তলানিতে পৌঁছলাম? রাজনীতি, অর্থনীতি, কালচার, শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, প্রত্যেকটা জায়গায় ক্লান্ত লাগে ভীষণ।
খুবই ক্লান্ত লাগে, সত্যিকার অর্থেই ক্লান্ত লাগে। যে মাঝে মাঝে আফজাল ভাই লেখা পড়ি, আফজাল ভাই খুব মানসিক ক্লান্তি দূর করতে লেখেন আমার মনে হয় এই লেখাগুলো। যে মনে হয় যে না ঠিক আছে, আমাদের তো ফেরা দরকার, আমাদের তো একটা জায়গায় থামা দরকার, আমাদের একটা কাউন্সিলিং দরকার। সেই ইট পাথরের কাউন্সিলিং না, মানসিক মননশীলতায় কাউন্সিলিং দরকার। সুতরাং আমরা বাংলাকে যেমন ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, প্রত্যেকটা মননশীল সৃজনশীল মানুষ আসলে এটাই চায় যে তার সেরা কাজটা, তার রুচিশীল কাজটা সবচেয়ে বেশি জনক হোক। কিন্তু এখন একটা পর্যায়ে নেমে গেছে যে এত অরুচিকর বিষয়গুলো ভাইরাল হচ্ছে, রুচিশীল মানুষরা বিভ্রান্তিতে পড়ছেন, অসহায়ত্বতে পড়ছেন। অনেক মানসম্পন্ন গায়ক, লেখক, শিল্পী, আঁকি আমি হতাশাগ্রস্ততা দেখেছি যে তারা বুঝতে পারছে না যে এই কনজিউমার কবে তৈরি হলো, কেন তৈরি হলো, কিভাবে তৈরি হলো। শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষার নীতি রীতিতে যে স্খলন, এই স্খলনটা কবে আমরা শুধরাব? প্রশ্ন রেখে গেলাম আজকে। এই কথাগুলো আমি হয়তো রাখছি এজন্য যে এই কথাগুলো হয়তো 200 বা 20-30 জন মানুষ দেখবে, তাতে আক্ষেপ আছে, মন খারাপ হয় যে মানুষজন দেখুক। কিন্তু আপনাদের এই যে দেখার মানুষগুলো, আমি জানি আমি কোন ভিডিও করলে কালকে আমি লাখ ছাড়িয়ে যাব, মানে একদিনে অন্তত মিনিমাম 1 লাখ ভিউ ছাড়িয়ে যাবে, তাতে আমার কিন্তু ডলার ইনকাম বেশি হবে আমি জানি। আমার তো করতে ইচ্ছা হয় না, মন টানে না, আমি পারি না আসলে। বেসিক্যালি এই যে না পারা করতে করতে না এক সময় অনেকে চুপ হয়ে যায়। এই চুপ যেন না হতে হয়, সেই প্রার্থনাটুকু চাই, সেই সমর্থনটুকু চাই আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন। এমনিতেই চটকদারি শিরোনাম, ভিজুয়াল এগুলো না দিলে আবার মুশকিল হয়ে যায়, কেউ দেখেও না। কি একটা অবস্থা বলুন। ভালো থাকবেন, অনেক অনেক দোয়া রাখবেন। কৃতজ্ঞতা, ভালোবাসা, যারা আমাকে 2-4 জন মানুষ ভালোবাসেন বা ভালোবাসার কাতারে রাখেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি, অনেক অনেক। আল্লাহ হাফেজ।